আমরা শুরু করি আমরা প্ল্যান্ট সেল ওয়াল পলিস্যাকারাইড, ইনসেক্ট স্ট্রাকচার পলিস্যাকারাইড, ব্যাকটেরিয়াল সেল ওয়াল পলিস্যাকারাইড এগুলো দেখব। পরবর্তীতে আমরা গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইকন দেখব। এটি অ্যানিমালে থাকে এবং এটি বলতেই পারো যে হেটারো পলিস্যাকারাইড আর স্ট্রাকচারাল পলিস্যাকারাইড ফাউন্ড ইন প্ল্যান্ট সেল ওয়াল পলিস্যাকারাইড। স্ট্রাকচারটা তেমন কিছু না, এখানে বোঝানোর জন্য যে একটা গাছের ছবি, সেখান থেকে সেলের ছবি, সেল ওয়ালের ছবি, তারপরে সেখানে ফাইব্রাস স্ট্রাকচার দেখায়, তারপরে এখান থেকে একটা চেইন দেখানো হয়েছে, এখান থেকে একটা চেইন দেখানো হয়েছে। এই চেইনটা কি? এটি হলো সেলুলোজ, সেলুলোজ পলিমার। এটা মনোস্যাকারাইডটা কি? গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। ইয়েস, বিটা ডি গ্লুকোজ। এখানে বুঝতেই পারতেছ, এখানে কার্বন 1 তার ওয়েসটা উপরের দিকে আছে, আর যেহেতু ডি সিরিজের কাজে এটি হলো বেটা। বেটা লিঙ্কেজটা কি? বেটা 1,4। এটা রিডিউসিং না নন রিডিউসিং? স্যার নন রিডিউসিং। প্ল্যান্টে পাওয়া যায়। প্ল্যান্টের কোন জায়গায়? সেল ওয়ালে পাওয়া যায়। এইটাই তাহলে এর অরিজিন, এটি প্ল্যান্টের সেল ওয়ালে পাওয়া যায়। এটির কেমিস্ট্রি, এটি নন রিডিউসিং। এটির স্ট্রাকচারাল কি, ডেফিনিশনটা কি? ডি গ্লুকোজ লিঙ্কড থ্রু বেটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। দ্যাটস ইট, ভেরি সিম্পল। অ্যামাইলোজের সাথে এর স্ট্রাকচারে বেশ সিমিলারিটি আছে, পার্থক্য শুধু সামান্য। সামান্য কোন জায়গায় পার্থক্য অ্যামাইলোজের সাথে? এটিও স্ট্রেট চেইন পলিমার, অ্যামাইলোজ স্ট্রেট চেইন পলিমার। এটিও ডি গ্লুকোজের, ওটিও ডি গ্লুকোজের, নন রিডিউসিং, সবই সেম। একটা স্টোরেজ আর একটা স্ট্রাকচারাল, এবং এখানে তাদের লিঙ্কেজের মধ্যে পার্থক্য হলো ইন কেস অফ অ্যামাইলোজ আলফা 1,4 আর সেলুলোজের ক্ষেত্রে বেটা 1,4। ওকে, তাহলে এখানে বন্ড ভেরি ইম্পর্টেন্ট। এই বন্ডের কারণে একটা স্টোরেজ আর একটা স্ট্রাকচার। সেলুলোজের কি কি ব্যবহার হয়? এই বন্ডের কারণে এটা ফাইব্রাস, এই যে দেখতে পাচ্ছ লেখা আছে মাইক্রোফাইব্রিলস, ফাইব্রাস একটা স্ট্রাকচার তৈরি করে, যেটি তার দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে। এইভাবে যে এখান থেকে পেপার তৈরি হচ্ছে, এখান থেকে ক্লথ হচ্ছে, এখান থেকে ভেরি এক্সপ্লোসিভস তৈরি হচ্ছে, এর ইউজ আরো অনেকটা বেড়ে গিয়েছে। ওকে, সেলুলোজ পড়াতে গিয়ে আমাদের যে কথাটি চলে আসে সেটি হলো যে হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ শুনলেই মনে হয় যে ইট হ্যাজ সাম রিলেশনশিপ উইথ সেলুলোজ, বাট cellulose has no chemical relationship to hemicellulose has no chemical relationship to cellulose, কোনো রিলেশনশিপ নাই। দেখো, সেলুলোজ পলিমার অফ অনলি বেটা ডি গ্লুকোজ, আর হেমিসেলুলোজ কি? পলিমার পেন্টোজেস, পার্টিকুলারলি ডি জাইলোজ এর বেটা 1,4 লিঙ্কেজ। লিঙ্কেজ কিন্তু ঠিক আছে বেটা 1,4, কিন্তু এটা এটা হলো হেক্সোজেস গ্লুকোজ সেলুলোজের ক্ষেত্রে, আর হেমিসেলুলোজের ক্ষেত্রে ইটস এ পলিমার অফ পেন্টোজেস। পেন্টোজেস মানে কয়েকটা পেন্টোজ আছে, পার্টিকুলারলি ডি জাইলোজ, এই জন্য এটাকে বলা হয় ডি জাইলান, জাইলান, জাইলোজ, জাইলান। এটাকে আমরা কি বলবো সেই হিসেবে? গ্লুকান, গ্লুকান এটা। এবং এটা শুধু এটা হোমোপলিমার কি পলিমার না, এটা হলো হেটেরোপলিমার। তার কারণ শুধু পেন্টোজ নট সিঙ্গল টাইপ ডিজাইলোজ, এটার শুধু না, এটার সাইড চেইনে থাকবে অ্যারাবিনোজ এবং অন্যান্য সুগার, গ্যালাক্টোজ বা অন্যান্য সুগার, গ্লুকোজ, এগুলো অন্যান্য আরো বিভিন্ন সুগার আছে। তাহলে হেমিসেলুলোজের সেলুলোজের সাথে কোনো কেমিক্যাল রিলেশনশিপ নাই, এবং এটির প্রপার্টি যেরকম নাই এটির স্ট্রাকচারও নাই। তার মানে এটা পেন্টোসান, এটা জেলুলোজের পলিমার, এবং সেখানে এটাই হেটারোপলিস্যাকারাইড, তার কারণ এটাতে অন্যান্য আরো সুগার আছে। ওকে, তারপরে আমরা চলে আসি, এটা ইনসেক্ট পলিস্যাকারাইড, ইনসেক্ট স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। এটিও দেখো তো এই ইউনিটটা কি?
এখানে NH2 গ্লুকোজ। ছিল, না না গ্লুকোজ ঠিক আছে, গ্লুকোজ ঠিক আছে, এখানে NH2 ছিল, তার মানে গ্লুকোজ অ্যামাইন ছিল। স্যার অ্যামিন এখানে। তারপরে এখানে অ্যাসিটাইল গ্রুপ, এটা একটা হাইড্রোজেনকে অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশনে একটা হাইড্রোজেন চলে গেছে, রিপ্লেসড হয়েছে, তার মানে এন এসিটাইল গ্লুকোজামিন। গ্লুকোজামিন কি? এন এসিটাইল গ্লুকোজামিন, এ শর্ট সেগমেন্ট অফ কাইটিন, এ হোমোপলিমার অফ এন এসিটাইল গ্লুকোজামিন, সবগুলো এন এসিটাইল গ্লুকোজামিন, এন এসিটাইল গ্লুকোজামিন। স্ট্রাকচারটি উল্টা করে লিখছে, এটা বেটা 1,4 লিঙ্কেজ, এটা বেটা 1,4, এদিকে দিলেও হয়তো অসুবিধা নাই, কিন্তু আমি লেলিঞ্জার বই থেকে এটা নিয়েছি অনেক আগে, এটা এইরকম হয়তো সুন্দর দেখাচ্ছে, কিন্তু যদি কেউ এভাবে লিখো সেটিও ঠিকই আছে, এভাবে লিখলেও দেখো এটাও এন এসিটাইল গ্লুকোজামিন, ঠিক আছে, এবং এটাও বেটা 1,4 লিঙ্কেজ, এভাবে লিখলেও চলবে। তাহলে এটা কি স্যার হোমোপলিস্যাকারাইড? অবশ্যই, তার কারণে সিঙ্গেল টাইপ হোমোপলিস্যাকারাইড, এই জন্যই সিঙ্গেল টাইপ। এটা তোমরা বলতে পারো স্যার এটা তো গ্লুকোজ গ্যালাক্টোজ নাই, বাট এটা কি? এন এসিটাইল গ্লুকোজামিন, এটা কি বলো? এটা কোন সুগার? কোন সুগার এটা? স্যার ড্রাইভ। হ্যাঁ, ডিরাইভড কার্বোহাইড্রেটস, তাই না? ডিরাইভড কার্বোহাইড্রেটস, ওই যে ডেফিনেশন তোমাদের মনে আছে, কার্বোহাইড্রেটস আর পলিহাইড্রোক্সাইলডিহাইডস অর কিটোনস এন্ড দেয়ার ডেরিভেটিভস, এটা সিঙ্গেল ইউনিট, বুঝছো? অর সাবস্টেন্সেস দ্যাট ইল্ড ওয়ান অফ দিস কম্পাউন্ডস অন হাইড্রোলাইসিস। তাহলে এই যে বলছিলাম যে অর সাবস্টেন্সেস দ্যাট ইল্ড ওয়ান অফ দিস কম্পাউন্ডস অন হাইড্রোলাইসিস, মানে মনোস্যাকারাইড অথবা তাদের ডেরিভেটিভস, যেটা এটাও মনোস্যাকারাইডের মতো, এটা মনোমারিক ইউনিট, এটা ডিরাইভড কার্বোহাইড্রেটস, অ্যাসিটাইল গ্লুকোজামিন। তাহলে এটি ইনসেক্টের যে আউটার লেয়ার থাকে, সেই আউটার লেয়ারের মানে স্ট্রাকচার দেয়, এই জন্য স্যার এটা ব্রাঞ্চড নাকি আনব্রাঞ্চড? এটি আনব্রাঞ্চড, এটি আনব্রাঞ্চড, ঠিক আছে, আনব্রাঞ্চড। এটা তাহলে কাইটিন আমাদের যদি আমরা জানি মোস্ট অ্যাবান্ডেন্ট পলিস্যাকারাইড কোনটা? সেলুলোজ। মোস্ট অ্যাবান্ডেন্ট পলিস্যাকারাইড হলো সেলুলোজ। আর সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট পলিস্যাকারাইড কোনটা? ইনসেক্ট, ফাঞ্জাই, এদের যে এক্সোস্কেলিটন বা আউটার লেয়ার, সেটি কম্পোজড অফ কাইটিন, বুঝছো? কাইটিন এটা সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট পলিস্যাকারাইড, মনে রাখবা। তাহলে স্ট্রাকচার যেটা বলতেছিলাম তোমাদের, এখানে যদি লিখতে যদি এটা অসুবিধা হয় কোনো সময়, তাহলে এভাবে লিখলেও চলবে, এটা স্ট্রেট। আর এখানে করছে কি, এটা জাস্ট উল্টাই দিছে, দেখো এখানে এটা আনছে, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এভাবে উল্টায় নিয়ে গেছে, বুঝছো? উল্টায় নিয়ে গেছে নাম্বার, এটা তোমরা এভাবে লিখবা, তাতে আমি মনে করি যে তোমাদের জন্য এটি সুবিধা হবে, এটা। হ্যাঁ, তারপরে আমরা আসি ইনসেক্ট পলিস্যাকারাইড। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ইনসেক্ট পলিস্যাকারাইড, ব্যাকটেরিয়াল সেল ওয়াল পলিস্যাকারাইড। ব্যাকটেরিয়া তোমরা দেখছো মানে তোমরা জেনেছো যে ব্যাকটেরিয়া ইজ ইউনিসেলুলার, একটা সেল বেলুনের মতো। এখান থেকে যদি কেটে নেওয়া হয় সেল ওয়ালটা, তাহলে সেল ওয়ালটা দেখাবে এইরকম, এই যে এটা হলো সেল ওয়াল সম্পূর্ণটা, এটা হলো ফসফোলিপিড বাইলেয়ার, এটা ইনসাইড, এটা বাইরের দিকে, এটা হলো বাইরের দিক, আর এটা হলো ফসফোলিপিড বাইলেয়ার, এটা মেমব্রেন, আর এটা হলো ভিতরের দিক, এটা হলো ভিতরের দিক। এটা ফসফোলিপিড বাইলেয়ার, এটা হলো সাইটোসিলিক সাইড, বুঝতে পারছো? এটা সাইটোসিলিক সাইড, আর এইটা হলো সেল ওয়াল, ওকে, আর এটা সাইটোসিলিক সাইড, এটা মেমব্রেন। এখান থেকে তাহলে সেল ওয়াল, এখান থেকে আবার যদি ম্যাগনিফাই করা যায়, তাহলে এখানে পাওয়া যাবে চেইন অফ পলিস্যাকারাইড, চেইনস, এটা একটা পলিস্যাকারাইড চেইন, এটা আরেকটা পলিস্যাকারাইড চেইন, এটা আরেকটা পলিস্যাকারাইড চেইন, এটা প্যারালাল। এবং এখানে দেখানো হয়েছে কালার দিয়ে, পার্থক্য করা হয়েছে যে 2 ধরনের কালার আছে, তার মানে 2 ডিফারেন্ট টাইপস অফ মনোমার, 2 ডিফারেন্ট টাইপ, এটা একটা। তো এখানে দেখা হয়েছে এন এসিটাইল মিউরামিক অ্যাসিড আর এন এসিটাইল গ্লুকোজামিন। তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল পলিস্যাকারাইড is a heteropolysaccharide composed of 2 different types of disaccharide. One is N-acetyl glucosamine, another is N-acetyl muramic acid.
এখানে লক্ষ্য করো যে N-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড তার সাথে এখানে একটা টেট্রা কি পেপটাইড, 4টা অ্যামাইনো অ্যাসিড টেট্রা পেপটাইড N-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। লক্ষ্য করো N-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিডের সাইড চেইন ইজ অ্যাটাচড উইথ টেট্রা পেপটাইড, attached with tetrapeptide, attached with tetrapeptide। এই চেনেরও তাই টেট্রাপেপটাইড টেট্রাপেপটাইড টেট্রাপেপটাইড। তারপরে লক্ষ্য করো এই চেন এগুলো স্টেট চেন, বাট there is a cross linking between this tetrapeptide। এক চেনে টেট্রাপেপটাইড আরেক চেনে টেট্রাপেপটাইডের সাথে ক্রস লিঙ্কিং, এইভাবে একটা নেটওয়ার্ক স্ট্রাকচার তৈরি হয় এবং এটাকে বলা হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচার, মানে থলের মতো। মনে করো যে সম্পূর্ণ পলিস্যাকারাইডটা চেন, পলিস্যাকারাইড চেন, তারপরেও তো কমপ্লিট হয় না। কখন কমপ্লিট হয়? ফাইনালি যখন এই ক্রস লিঙ্কিংটা হয়। এখানে সাইড চেন যে টেট্রাপেপটাইড এক চেনের অন্য চেনের টেট্রাপেপটাইডের সাথে একটা পেন্টাগ্লাইসিন, এটা পেন্টাগ্লাইসিন ক্রস লিঙ্কিং হয়। এবং এখানে দেখবা এখানে সাধারণত ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিডস আর ফাউন্ড ইন এল ফর্ম। এখানে এল ডি এটার মিক্সচার আছে, দেখবা যে এখানে এল লাইসিনের সাথে পরেরটার কি ডি অ্যালানিন, এটাও একটা ফ্যাশন। এল লাইসিন মানে 3 নম্বরের সাথে 4 নম্বরে, 3 নম্বরের সাথে 4 নম্বরে, 3 নম্বরের সাথে 4 নম্বরে এল লাইসিনের সাথে ডি অ্যালানিনের যে লিঙ্কেজ সেটা পেন্টাগ্লাইসিনের মাধ্যমে একটা ক্রস লিঙ্কিং হয়। এবং এই ক্রস লিঙ্কিং যখন কমপ্লিট হয় তখনই সেল ওয়াল মেমব্রেনটা কমপ্লিট হয় এবং একটা স্যাক লাইক স্ট্রাকচার, থলের মতো একটা স্ট্রাকচার দেয়। এই এবং সাইটে ব্যাকটেরিয়ার যে আদার্স যে পার্ট বা পোর্শন সেগুলো থাকে। কাজে এই স্যাক লাইক স্ট্রাকচার বা পলিস্যাকারাইডটা এটা একটা এনভেলপ করে বা একটা স্যাক তৈরি করে। এটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে ব্যাকটেরিয়ার ইন্টারনাল কন্টেন্ট বাইরে চলে আসবে এবং ব্যাকটেরিয়া উইল বি কিল্ড। এখন যেটা হয় যে ব্যাকটেরিয়া আমাদের চোখে অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, চোখ ওঠা যেটি অনেকের হয় অনেকের হয় না। অনেকের হয় না মানে চোখের যে পানি টিয়ার্স এর মধ্যেই এক ধরনের এনজাইম আছে, তার নাম পেনিসিলিন হলো অ্যান্টিবায়োটিক, লাইসোজাইম। ইয়েস, লাইসোজাইম। এই যে এখানে লক্ষ্য করো এই যে লাইসোজাইম, লাইসোজাইম কি এনজাইম, ইট ক্যান ব্রেক বন্ড। এই বন্ডের মধ্যে লক্ষ্য করবা এটা হলো যদি এটা ফার্স্ট মনোস্যাকারাইড ধরো তাহলে এটা সেকেন্ড, তারপরে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে ফার্স্ট, তারপরে সেকেন্ড, একটা ফ্যাশন। তাহলে এটাকে আমরা বলতেছি এটা হলো ডাইস্যাকারাইড ইউনিট ফার্স্ট সেকেন্ড, এটা ডাইস্যাকারাইড ইউনিট ফার্স্ট সেকেন্ড। তার মানে আমরা বলবো রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট, দুইটা ডাইস্যাকারাইড, তারপর দুইটা ডাইস্যাকারাইড, তারপর দুইটা ডাইস্যাকারাইড, এবার রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট। এদের মাঝে এই যে লিঙ্কেজ, এই লিঙ্কটা বেটা 1,4, লাইসোজাইম ক্যান ব্রেক বেটা 1,4 লিঙ্কেজ। এই বন্ডটা যখন ভেঙে দেয় তখন পলিস্যাকারাইডটা ভেঙে যায়, তখন সেল ওয়ালটা ডিসরাপ্টেড হয়ে যায়, তখন ব্যাকটেরিয়া কিল্ড হয়, ব্যাকটেরিয়া মারা যায়। এটা খেয়াল করবো আমাদের চোখের পানিতে লাইসোজাইম আছে, সেই লাইসোজাইম ব্যাকটেরিয়াল সেল ওয়াল পলিস্যাকারাইডকে ডিগ্রেড করে, দ্যাটস হাউ আমাদেরকে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে রক্ষা করে বা প্রিভেন্ট করে। আমাদের চোখের পানিতে লাইসোজাইম আছে। হ্যাঁ, এখন আরেকজন বলছে পেনিসিলিন, কথাটা পেনিসিলিন আছে তাহলে কোথায়? যখন চোখ উঠেই যায় তখন আমরা কি করি, তখন আমরা যে অ্যান্টিবায়োটিক দেই সেই অ্যান্টিবায়োটিক ভিতরে পেনিসিলিন আছে। সেই পেনিসিলিন কি করে? পেনিসিলিন ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশনকে প্রিভেন্ট করে। কিভাবে? এটি এই যে ক্রস লিঙ্কিং লাস্টে এমনি পলিস্যাকারাইড তৈরি হচ্ছে, তারপরে ফাইনাল স্টেজে একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা থেকে চারটা, এভাবে তো ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হয়। যখন সেল ওয়াল ফাইনাল স্টেজ তৈরি হয় তখন এই ক্রস লিঙ্কিং এর এখানে গিয়ে এই অ্যান্টিবায়োটিক এটা বাধা প্রদান করে পেনিসিলিন, তখন ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হয় না, স্টপ হয়ে যায়।
দুটাই, যেটা চোখের পানিতে আসছে লাইসোজাইম এবং যে অ্যান্টিবায়োটিক আমরা বাজার থেকে ইউজ করি, দুটাই ব্যাকটেরিয়াকে কি বলবো, একটাকে গ্রোথকে প্রিভেন্ট করে, রেপ্লিকেশনকে প্রিভেন্ট করে, আর একটা ডিগ্রেড করে। এভাবে স্যার। আমাদের নিজেকে ব্যাকটেরিয়াকে এখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে ব্যাকটেরিয়াল সেলুলার পলিস্যাকারাইড সম্বন্ধে একটা ডিসক্রিপশন দাও। তাহলে যে কথাগুলো বললাম, যেটা পলিস্যাকারাইড, হেটারোপলিস্যাকারাইড, এখানে মনোমেরিক ইউনিট দিস এন্ড দ্যাট, তারপর এই মনোমেরিক ইউনিটের সাথে টেট্রাগ্লাইসিন, অন্য টেট্রাগ্লাইসিন, তারপরে তাদের সাথে পেন্টাগ্লাইসিনের ক্রস লিঙ্কিং, তারপরে সেট কমপ্লিট হয়। এভাবে যে বর্ণনাগুলো দিয়েছি বর্ণনা বলতে হবে, ঠিক আছে? তারপরে যদি এটার সাথে কোনো প্রশ্ন অ্যাড করে দেওয়া হয় এরকম যে শো দা ডিফারেন্সেস ইন অ্যাকশন অফ লাইসোজাইম এন্ড পেনিসিলিন on this polysaccharide, ঠিক আছে? show the differences in action between lysozyme and penicillin on this polysaccharide। তাহলে ওখানে বলতে হবে যে লাইসোজাইম এটা ব্যাকটেরিয়াল সেলুলার, যেভাবে করে অ্যাকশনটা কি, লাইসোজাইম ব্যাকটেরিয়াল সেলুলার পলিস্যাকারাইডের যে গ্লাইকোসাইড লিংকেজ বিটা 1,4 লিংকেজ সেটাকে ডিগ্রেড করে এবং ব্যাকটেরিয়া মারা যায়। আর পেনিসিলিন কি করে, যে এটি ব্যাকটেরিয়া থেকে যখন ব্যাকটেরিয়া হয় জিওমেট্রিক হারে হয়, তখন ফাইনালি যে জিনিসটা একদম শেষ পর্যায়ে মাল্টিপ্লিকেশনের যে ক্রস লিঙ্কিং যে হয় দুই পলিস্যাকারাইডের মাঝে, সেই ক্রস লিঙ্কিং এর এই স্টেজে এসে সেটা ক্রস লিঙ্কিংকে ইনহিবিট করে, কাজে পলিস্যাকারাইড তৈরি হতে দেয় না, মানে সেক তৈরি হতে দেয় না, তার মানে ব্যাকটেরিয়া হয় না। বলো স্যার, এই যে ক্রস লিঙ্কিংটা কি টেট্রাপেপটাইডের মাঝে হয় না? হ্যাঁ, দুইটা টেট্রাপেপটাইড, দুই চেনের টেট্রাপেপটাইড। এই চেন তো ইন্ডিপেন্ডেন্ট, তাই না? এই চেনও ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তো এটা তো নেট লাইক স্ট্রাকচার হলো না, দুইটা তো আলাদা আলাদা করে আছে, এই চেন আলাদা আলাদা করে আছে। যখনই দুই চেনের মধ্যে গিট্টি লেগে গেল, মানে বন্ড তৈরি হলো, লিঙ্কেজ তৈরি হলো, তখনই না কমপ্লিট হলো। এটা দুই চেনের মাঝে, তবে পেন্টাগ্লাইসিনের মাধ্যমে। জি স্যার, বুঝছি। দুই চেনের মাঝে, তবে পেন্টাগ্লাইসিনের মাধ্যমে। দিস ইজ অল অ্যাবাউট ব্যাকটেরিয়াল সেলুলার পলিস্যাকারাইড। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি তোমাদের, আজকে আমি লেকচার শেষ করব, কাজেই সেলুলোজ এই পার্টটুকু তোমরা লেলিঞ্জারের বই থেকে পড়বা, তোমরা এটাও লেলিঞ্জারের বই থেকে, এবং ব্যাকটেরিয়াল সেলুলার পলিস্যাকারাইডও লেলিঞ্জারের বই থেকে। হ্যাঁ, শুধু তাই নয়, পরে আমি যেটা দেখাবো এটাও লেলিঞ্জারের বই থেকে। আজকের লেকচারটা তোমরা লেলিঞ্জারের বই থেকে ফলো করবা, লেলিঞ্জারের বই থেকে। হ্যাঁ, মনে রাখবা। ওকে, তাহলে এটি ব্যাকটেরিয়াল সেলুলার পলিস্যাকারাইড বলতেছিলাম। আর একটা টপিকস আলাপ করব, তার আগে তোমাদের জন্য প্রশ্ন, আজকের প্রশ্ন পড়ে নাও, তারপরে মেনশন ওয়ান প্রপার্টি হুইচ ইজ কমন টু সেলুলোজ এন্ড অ্যামাইলোজ। গ্লাইকোজ, অ্যামাইনো, গ্লাইকেন। গ্লাইকোজ, অ্যামাইনো, গ্লাইকেন এরা হলো হেটারোপলিস্যাকারাইড, অফ কোর্স। এখানে দেখবো এখানে কি আছে, রিপিটিং ডাইস্যাকারাইড, যেটা বলতেছিলাম আগে। এখানে গ্লুকোজামিন, এটা এন এসিটাইল গ্লুকোজামিন। এখানে গ্লুকোজ, এখানে ইউরেনিক অ্যাসিড, আর এটা এন এসিটাইল গ্লুকোজামিন। এটা এন এসিটাইল গ্লুকোজামিন এবং সালফেটেড। ইয়েস, দুইটা ডাইস্যাকারাইডের মধ্যে ইন মোস্ট কেসেস আমরা এন এসিটাইল গ্লুকোজামিন অথবা এন এসিটাইল গ্যালাক্টোজামিন দেখব। হ্যাঁ, এটার বৈশিষ্ট্য মনে রাখবা, গ্লাইকোজ, অ্যামাইনো, গ্লাইকেন। গ্লাইকোজ, অ্যামাইনো, গ্লাইকেন। অ্যামাইনো মানে এখানে অ্যামোনিয়াম ডেরিভেটিভস, অ্যামোনিয়া ডেরিভেটিভস, গ্লাইকেন পলিস্যাকারাইড, গ্লাইকোজ। ওকে, হ্যাঁ, এটি অ্যানিমালে মেইনলি পাওয়া যায়। এটি অ্যানিমালের যে বিভিন্ন জয়েন্ট আছে, যেখানে লুব্রিকেটিং এজেন্ট হিসেবে এই সলিউশন কাজ করে, যেমন সিনোভিয়াল ফ্লুইড বলি না আমরা, সিনোভিয়াল ফ্লুইড, তারপরে চোখের
যে বিভিন্ন জায়গায় যেখানে ফ্রিকশনের বিষয় আছে সেই সব জায়গায় যে সলিউশন থাকে বা লুব্রিকেটিং এজেন্ট থাকে সেখানে এই পলিস্যাকারাইড থাকে। এটাকে এইভাবে বলা যেতে পারে যে একটা সেল, এই সেলের বাইরে যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, সেই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে এই হেটারোপলিস্যাকারাইড, এই হেটারোপলিস্যাকারাইড থাকে এবং এরা সেখানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে একটা পোরাস আর ফাইব্রাস একটা নেটওয়ার্ক স্ট্রাকচার দেয়, যার মাধ্যমে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন সেল থেকে সেলে আদান প্রদান করে। তাহলে এরা হলো এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল। এরা হেটারোপলিস্যাকারাইড, এদের রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট আছে, তার কেমিস্ট্রি আমরা এখনই জানবো। এবং এরা একটা পোরাস ফাইব্রাস নেটওয়ার্ক স্ট্রাকচার দেয়, যার মাধ্যমে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন সেলে যাতায়াত করতে পারে। এরা মানে মেইনলি বিভিন্ন যে জয়েন্ট আছে সেখানে এরা থাকে। এরাও রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট। এদের রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট মানে এটা ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, তারপরে আবার ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, দ্যাটস হয় আমরা এখানে বলতেছি রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট। এই রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিটের মধ্যে এদের যে কেমিস্ট্রি, মোস্ট অফ দ্য কেসেস এন এসিটাইল গ্লুকোজামিন, এটা গ্লুকোজ, এন এসিটাইল গ্লুকোজামিন অথবা এন এসিটাইল গ্যালাক্টোজামিন, এটা গ্যালাক্টোজ, এটা গ্যালাক্টোজ, হ্যাঁ এটা গ্যালাক্টোজ, এটা গ্লুকোজ। এন এসিটাইল গ্লুকোজামিন, এসিটাইল গ্যালাক্টোজামিন থাকবে। এটা হলো একটা বিষয়। এবং এই এন এসিটাইল গ্লুকোজামিন এবং গ্যালাক্টোজামিন এরা মোস্ট অফ দ্য কেসেস সালফেটেড থাকে। সালফেটেড মানে নেগেটিভলি চার্জড। আর এখানে অন্য যে ইউনিট থাকে গ্লুকোজ যে ইউনিট, সেখানে এখানেও এরা ইউরেনিক অ্যাসিড থাকে। কার্বনিক 6 কার্বক্সিলেট হয়েছে। কার্বন 6 যখন হয় তখন সেটা সুগারটার নাম কি বলতো? 3 ধরনের অক্সিডেশন প্রোডাক্ট আছে না, মনে আছে? জি স্যার, বলেন আরেকবার। জি স্যার, ভুলে গেছো? গ্লুকুরোনিক আরেকবার। অ্যাসিড স্যার। হ্যাঁ, গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোরিক অ্যাসিড, না গ্লুকুরোনিক অ্যাসিড। হ্যাঁ গ্লুকোইউরেনিক অ্যাসিড, ইয়েস, গ্লুকোইউরেনিক অ্যাসিড আর গ্লুকোস্যাকারিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড কখন হয়? যখন কার্বন 1 অক্সিডাইজড হয়। যখন কার্বন 1 এবং কার্বন 6 বোথ অক্সিডাইজড হয় সেখানে গ্লুকোস্যাকারিক অ্যাসিড। আর যখন শুধুমাত্র কার্বন 6 অক্সিডাইজড হয় তখন সেটাকে বলা হয় ইউরেনিক অ্যাসিড। ইয়েস, গ্লুকোইউরেনিক অ্যাসিড। তো গ্লুকোইউরেনিক অ্যাসিড এটাও নেগেটিভলি চার্জড, দেখো নেগেটিভলি চার্জড, এটাও নেগেটিভলি চার্জড। এই দুইটা যখন নেগেটিভলি চার্জড হয় তখন এরা একে অপরকে রিপালস করে, তখন এরা দূরে সরে যায়, তখন এরা অ্যাট্রাক্ট করে, রিপাল করে। তার মানে একটা এক্সটেন্ডেড ফর্মে চলে যায়। এক্সটেন্ডেড ফর্মে চলে যায়। এই জন্যই এই পলিস্যাকারাইডের সুবিধা হলো যে যখন এরা সলিউশনে থাকে তখন এরা এই যে নেগেটিভলি চার্জড হওয়ার কারণে সলিউশনে ওরা একে অপরকে রিপালস করে এবং যে ভলিউমে থাকার কথা তার চেয়ে ভলিউমটা বাড়িয়ে দেয়। এই বাড়িয়ে দেওয়ার কারণে যখন এরা সলিউশনে থাকে তখন লুব্রিকেটিং এজেন্ট হিসাবে এদের জন্য এটা একটা সুবিধাজনক প্রপার্টি এবং এরা ভিসকোসিটি প্রোভাইড করে, লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে বা ভিসকোসিটি দেয়। এটার মেইন কারণ হলো এদের কেমিস্ট্রি, যে এখানে যে সালফেটেট আছে ইন মোস্ট অফ দ্য কেসেস এরা নেগেটিভলি চার্জড এবং আরেক ইউনিটের মধ্যে যে ইউরেনিক অ্যাসিড সেখানে নেগেটিভলি চার্জ, বোথ নেগেটিভ চার্জ রিপালস ইচ আদার and that's why they form an extended conformation especially while they are in water. মনে রাখবা যে ওয়াটারে যখন যাবে বা সলিউশনে যখন যাবে তখন তারা একটা এক্সটেন্ডেড কনফরমেশন তৈরি করে, যার কারণে তাদের নিজেদের যে ভলিউম, এই পলিস্যাকারাইডের যে ভলিউম তার চেয়ে অনেক বেশি ভলিউম নিয়ে এরা থাকে এবং এরা একটা কুশন লাইক স্ট্রাকচার বলা হয়। মানে দুইটা জয়েন্ট মাঝখানে যে ফিকশন হবে সেখানে এরা কুশন একটা আরামদায়ক একটা জায়গা তৈরি করে ফিকশনটা প্রিভেন্ট হয় এবং লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে। এনিওয়ে এই কথাগুলো লিলিঞ্জারের বই আরো মানে বারবার তোমরা পড়তে পারবে, লিলিঞ্জারের বই আছে। এখানে তার উদাহরণ হিসেবে আমরা এখানে নিয়ে আসি হাইলুরোনিক অ্যাসিড বা হাইলুরোনেট।
তারপর এখানে কন্ড্রোইটিন সালফেট 4, অল্প কয়েকটা ইউনিট আছে, কন্ড্রোইটিন সালফেট 6, দেখি এখানে আরো কিছু আছে। ও এইটাই চলে আসছে, এটা এনলার্জ করেছিলাম। কিরাটিন সালফেট, হেপারিন। হেপারিন সম্বন্ধে তোমাদের অনেকের ধারণা হলো যে হেপারিন বুঝি এটা প্রোটিন, কিন্তু না, হেপারিন হলো পলিস্যাকারাইড, হেটারোপলিস্যাকারাইড। দেখো এখানে অনেকটাই সালফেটেড, হেপারিনের মধ্যে অনেকটাই সালফেটেড। এটা এক অপরকে রিপলস করে, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ হয় হেপারিন। এটা লেনিজার বই থেকে সামারি শিট তোমরা। হ্যাঁ, আর মিসেলিনাসের মধ্যে তোমরা অনেক সময় দেখবা এগারোস একটা হেটারোপলিস্যাকারাইড। এগারোস, এই এগারোস সিউড থেকে কালেক্ট করা হয়, স্ট্রাকচারাল এবং হেটারোপলিস্যাকারাইড। এটির মাইক্রোবায়োলজিতে অনেক ইউজ আছে। 11 জেল তৈরি করা হয়, 11 জেলে ডিএনএ রান করে ডিএনএ সেপারেট করা হয় বা ডিএনএ কে ভিজুয়ালাইজ করা হয়। এই 11 এই পলিস্যাকারাইডটা এগার থেকে, এগার বা অগার যেটি বলে AGAR, অগার, এগার বা অগার, সেখান থেকে এটা সিলেক্ট করা হয়। তার মানে আগার যেটি বা অগার AGAR, এটা সিউডের মধ্যে থাকে। এর মধ্যে যেটি থাকে, এর মধ্যে 11 থাকে এবং 11 পেকটিন থাকে। 11 এবং 11 পেকটিন ধরে নাও, হ্যাঁ, 11 পেকটিন, এই দুটো মিলে আগার। এই দুটো থেকে তখন এই যে 11 কে এখানে আইসোলেট করে এটা একটা পলিস্যাকারাইড। এটা বিভিন্ন ভাবে এটাকে ইউজ করা হয়। মাইক্রোবায়োলজিতে এটার অনেক ইউজ আছে। 11 এটা হেটারোপলিস্যাকারাইড। মনে রাখবো, পরবর্তীতে তোমরা যারা রিসার্চ করবো তাহলে 11 নিয়ে কাজ করবো আর কি, বিশেষ করে ডিএনএ নিয়ে যখন কাজ করবো। আবার 11 নিয়েও কাজ আছে। 11 হলো জেলিং এজেন্ট। হ্যাঁ, 11 জেলিং এজেন্ট। এই বিভিন্ন জেল, জ্যাম জেলিতে এটা জেলিং এজেন্ট হিসেবে 11 ব্যবহার করা হয়। এইটা তাহলে এই দুটারই ইউজ আছে। তাহলে 11 জেল, ওকে। তারপরে দেখি, হ্যাঁ, আজকের আলোচনা আমরা এখানে হয়তো শেষ করতে পারবো। তাহলে প্ল্যান্ট সেলুলার পলিস্যাকারাইডে যে বললাম সেটা মেইনলি কি, মেইনলি সেলুলোজের সাথে হেমিসেলুলোজ কিছুটা আছে, বাট সেলুলোজ হেমিসেলুলোজের মধ্যে কোনো স্ট্রাকচারাল রিলেশনশিপ নেই। এটা আমরা আলাপ করেছি। ইনসেক্ট পলিস্যাকারাইডে আমরা এখানে পড়েছি কাইটিন, তাই না, কাইটিন। ব্যাকটেরিয়াল সেলুলার পলিস্যাকারাইডে আমরা এখানে তো পড়লামই যে ব্যাকটেরিয়াল, আর গ্লাইকোজ এমন গ্লাইকেনে আমরা 4টার মতো স্টাডি করেছি। হাইলোনিক অ্যাসিড, কেরাটিন সালফেট, কন্ড্রোইটিন সালফেট A, কন্ড্রোইটিন সালফেট B। তারপরে 11 এবং 11 সম্বন্ধে আলাপ করেছি। পেকটিন লিখে রাখো। পেকটিন সম্বন্ধে একটা নিজেরা দেখে নেব। পেকটিন আমরা কিভাবে আলোচনা করছি, এটা মোনোস্যাকারাইড, এটা ডিরাইভড কার্বোহাইড্রেট। হ্যাঁ, এই যে আজকে ছিল এটা। তারপর এটা অলিগোস্যাকারাইড, তারপরে এটা পলিস্যাকারাইড, যেহেতু এটা শেষ হয়ে যায় পলিস্যাকারাইড। এই যে অ্যামাইলোজ, এই যে সেলুলোজ, এই যে আজকের আলোচনায় কন্ড্রোইটিন সালফেট, এই সবগুলো একটা স্লাইডে। তো এইগুলো আলাদা করে কেন করছি, এটা কার্বোহাইড্রেটস, তার এটা ক্লাসিফিকেশন, এবং এখান থেকে ডেফিনেশন আসছে। কি আসছে, কার্বোহাইড্রেটস মে বি ডিফাইন্ড অ্যাজ polyhydroxy aldehyde or ketone and their derivatives or substances that yield one of these compound. যেমন এটা দেয়, হ্যাঁ এটাই না, এইটাই দেয়। তারপরে এটা দেয়, এটা দেয়, যেমন এটা দেয়, মনে করে দেয়, ডিরাইভড দেয়। এই তো ডেফিনেশনটা এখানে চলে আসছে, ক্লাসিফিকেশন হয়ে গেছে। এই তো, তাহলে এই একটা স্লাইডে কার্বোহাইড্রেট শেষ। এই যে এখানে অ্যারাবিনোজ দেখবা, এই যে রাইবোস যেটা বললো, যেহেতু আসছে রাইবোস, অল 3 হাইড্রোক্সিল গ্রুপ আর টু দ্য রাইট অফ দ্য কার্বন চেইন, রাইবোস আর অ্যারাবিনোজ 2 নম্বর কার্বন এদিকে দেখবা। ওকে, এটা গ্লুকোজ ফ্যামিলি, এটা ফিশার প্রজেকশন থেকে কিভাবে হাওয়াতে যায় সেটি, স্টেরিওকেমিস্ট্রি। ওকে, এই তো আমরা পড়াশোনা করেছি, তাই না?
মনোস্যাকারাইডস, আচ্ছা এগুলো না, এটি চলে যাক, এটা দরকার নাই। এটি যেটা বললাম আর কি, সেটি আবার নতুন করে গ্লাইকোজেন গ্লাইকেন আজকে পড়েছি। হ্যাঁ, এটা এই যে আমি কথাটা বলেছি, বাইন্ড লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, ডিসকাস লুব্রিকেটিং, আজকে এটা বলেছিলাম গ্লাইকোজেন গ্লাইকেন, যদি খেয়াল করে থাকো। এটির অনেক কাজও আছে, এটা তার উদাহরণ। হ্যাঁ, ট্রাইস্যাকারাইড, রেফিনস, এই স্ট্রাকচারটা ভুল আছে, তোমাদের এই নামকরণ শিখাইছি, যে নাম দেখলেই একটার পর একটা কিভাবে লিঙ্কেজ তৈরি করতে হয় সেটা ভুল। এই যে এখানে সুক্রোজ, ফ্রুক্টোজ, এটা ভুল। তারপর এখান থেকেও এই যে নাম দিয়েই এই স্ট্রাকচারটা লেখা যাবে, কিন্তু এটা লেখার পরে এটা উল্টো করে ফেলছে, কাজে এটা ভুল। এর নাম দেখলে বুঝতে পারবা যে কি। যদি এরকম প্রশ্ন করা হয় তোমাদের দেখবা কিছু প্রশ্ন মুখস্থ, গিভ এক্সাম্পল অফ 5 ডাইস্যাকারাইড, এটা তো মুখস্থ, এটা তো বানিয়ে লেখার কিছু নাই, বুঝারও কিছু নেই। এখানে অল ডাইস্যাকারাইডস আর নট রিডিউসিং, এখানে বুঝার আছে, তাই না? এখানে 5টা ডাইস্যাকারাইডের নাম, কিন্তু এখানে অল ডাইস্যাকারাইডস আর নট রিডিউসিং আর নট রিডিউসিং। যদি এইটা প্রশ্ন হয় অল ডাইস্যাকারাইড আর নট নন রিডিউসিং, সেটাও রিলেটেড প্রশ্ন। তারপর হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং রিডিউসিং প্রপার্টি অফ সুগার, সুগারের যে রিডিউসিং প্রপার্টি, এটা স্টাডি করে কি হবে? এটার অনেক কাজ আছে, ল্যাবে অনেক কাজ আছে, ল্যাবরেটরিতে আছে। আমরা যখন ডায়াবেটিস দেখতে চাই তখন আমরা কি করি বলতো? কোন টেস্ট করি? রক্তে সুগারের পরিমাণ মাপ। সেটা এটা ল্যাবে টেস্ট করে না, একটা সলিউশন দেয়, দিয়ে বলে যে আপনারা এই একটু করে ইউরিন নিয়ে এই সলিউশনটা সমপরিমাণ মিশায় একটু বয়েল করবেন, মানে একটু হিটে ধরবেন, তারপরে দেখবেন যে এই সলিউশনের কালার চেঞ্জ হচ্ছে কিনা, কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা ব্রিক রেড হয়েছে না ইয়েলোইশ হয়েছে না রং চলে যাচ্ছে, সেটা দেখলে ডায়াবেটিস এর কিছুটা ধারণা করা যায়। আর একটা হচ্ছে যে বাসাতে যদি গ্লুকোমিটার কিনা হয়, তাহলে রক্ত নিয়ে গ্লুকোমিটার, কিন্তু ইউরিন নিয়ে টেস্ট করা হয়। ইউরিনে কি করা হয়? এল সুগার আছে কিনা স্যার টেস্ট করা হয়। কোন সুগার থাকে? এল সুগার, এল সুগার নামে গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ আছে। তো গ্লুকোজে কোন টেস্ট করা হয়? ওই টেস্টের নাম মনে আছে? ওই টেস্টের নাম হলো বেনেডিক্টস টেস্ট, বেনেডিক্ট টেস্ট। তার মানে ওটা রিডিউসিং সুগার, এই রিডিউসিং প্রপার্টি ওখানে ইউটিলাইজ করা হয়। যে কিউপ্রাস অক্সাইড ইয়া পড়ে ওকে। তারপরে যদি এরকম প্রশ্ন করা হয় ডিস্টিংগুইশ বিটুইন টেবল সুগার এন্ড মিল্ক সুগার, বুঝতে পারছো? তারপর এরকম হইতে পারে র্যাঙ্ক অর ক্লাসিফাই দ্য ডাইস্যাকারাইডস ইউ হ্যাভ লিস্টেড ইন অ্যানসারিং কোশ্চেন নাম্বার 1 ইন ইনক্রিজিং অর্ডার অফ সুইটনেস। কার সুইটনেস কোনটা সেটি ইনক্রিজিং অর্ডারে করো, অথবা তার রিডিউসিং প্রপার্টি কেমন সেভাবে করো, আছে বা নাই এরকম। তারপর এরকম যদি প্রশ্ন করা হয় কম্বাইন আলফা ডি গ্লুকোজ এন্ড ডি ম্যানুস টু মেক পসিবল ডাইস্যাকারাইডস এন্ড ডিডিউস দেয়ার প্রপার্টিজ এন্ড সিস্টেমেটিক নাম। ডাইস্যাকারাইড লিখবা, নাম লিখবা, তার প্রপার্টিজ রিডিউসিং বা নন রিডিউসিং আছে কিনা, এভাবে রিপ্রেজেন্টেটিভ, এরকম বিভিন্ন লেভেলের প্রশ্ন। একটা মুখস্থ, আরেকটা বুঝতে হবে, আরেকটা বুঝার পর তার অ্যাপ্লিকেশনটা কোথায়, আরেকটা বিভিন্ন জিনিসের মধ্যে কোথায় পার্থক্য, কোথায় মিল, এসব আলোকে জানতে হবে। এগুলোর উপরে সাজাইতে হবে। যেমন হোয়াট আর স্টেরিওইসোমার্স, এক্সপ্লেন দ্য নোটেশন ইউজড ইন দ্য নেম আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোস, এক্সপ্লেন করেছি, মনে আছে? তারপর এরকম মেক পেয়ার অফ এনোমার, ইপিমার, এনানসিমার এন্ড ডাইস্ট্রিমার ফ্রম দ্য ফলোইং সুগার, দিস। তোমাদের মনে আছে এখানে বলতেছিলাম যে একই লাইনে এটা হবে। তারপর এরকম যদি পেয়ার দিয়ে দেওয়া থাকে, যদি এরকম একটা পেয়ার দিয়ে দেওয়া থাকে ডিক্লোসাইলিন ডাইঅক্সিঅ্যাসিটোন, বলে দেওয়া হলো যে এটা এনোমার না এপিমার না অ্যালডোস্কিটোস, জাস্ট এ উত্তরটা কি, বি উত্তরটা কি, এরকম করে প্রশ্ন থাকবে। ঠিক আছে? এরকমও প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এরকম দেখো 6 নম্বর প্রশ্নটা পড়ে দেখো, বেশ মজার প্রশ্ন। কি আনসার করতে পারবে 6 নম্বর প্রশ্নটা? আচ্ছা, ডি গ্যালাক্টোপাইরানোজের 6 নম্বর কার্বনটা কি বলো তো? CH2OH। ডি গ্যালাক্টোজ যখন রিডিউসড হবে তখন 1 নম্বর কার্বনটা কি হবে?
CH2OH, তাহলে 6 আর 1 1 হয়ে গেল। এখন 2 এর OH বাম দিকে, 5 নম্বরের OH বাম দিকে, 3 এর OH না, 2 এর OH ডান দিকে, 5 নম্বরের OH ডান দিকে, 3 এর OH বাম দিকে, 4 এর OH বাম দিকে। তাহলে 3 4 এর মধ্যে যদি লাইন ড্র করা হয়, তাহলে গ্যালাক্টো ডালসিটল, গ্যালাক্টিটল আর ডালসিটল। এটা কি প্লেন অফ সিমেট্রি না? 3 আর 4 এর মাঝ দিয়ে যদি লাইন টানো, তাহলে 1 থেকে 3 পর্যন্ত, 3 থেকে 4 পর্যন্ত, এই তো, এটা হলো আনসার। কিন্তু গ্যালাক্টোজের কি? গ্যালাক্টোজের 1 নম্বরে CHO আর 6 নম্বর হলো CH2OH, কাজে অ্যাসিমেট্রিক, মলিকুলটা অ্যাসিমেট্রিক। কিন্তু এই যে গ্যালাক্টিটল যেটা ডালসিটল, সেটা কি? রিডিউসড হয়ে গেলে 1 নম্বর কার্বন CH2OH, 1 6 সেম, 2 5 সেম, 3 8 সেম, তার মানে 3 4 এর মধ্যে মিরর কল্পনা করে এটা, হ্যাঁ, সিমেট্রিক মলিকুল। তার মানে যদি তোমাদের বলা হয় যে একটা মলিকুল কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তার বৈশিষ্ট্য কি? 1 নম্বরে কি লিখতে হবে? সিমেট্রিক কার্বন থাকতে হবে স্যার। হ্যাঁ, অ্যাসিমেট্রিক কার্বন থাকতে হবে। তারপরে একটা সুন্দর মিষ্টি রসগোল্লা পাবা। মলিকুলটাকে অ্যাসিমেট্রিক হতে হবে, এটা প্রথম শর্ত। মলিকুল শুড বি অ্যাসিমেট্রিক, এটা বলেছিলাম, সেই দিন বলেছিলাম। হ্যাঁ, তারপরে এরকম 7 নম্বর প্রশ্নটাও দেখো। 7 নম্বর প্রশ্ন, ওই 7 8 তো কমন, আগে বলছি। এইটা, হ্যাঁ, এটাও হইতে পারে, এটাও প্রশ্ন দেখাইছি। হ্যাঁ, এগুলো বিভিন্ন ভাবে এগুলা ইয়ে করা যায়। হ্যাঁ, এখানে কম্বাইন দিস এন্ড দিস, ও 3টা বা 4টা। ওকে, বুঝতে পারছো? এগুলো রিপ্রেজেন্টেটিভ প্রশ্ন বিভিন্ন ভাবে তৈরি করা যায়, তোমরা ইয়ে করতে। এটা কি থেকে অ্যামাইলোজ, গ্লাইকোজেন থেকে অ্যামাইলোপেকটিন, অথবা সেলুলোজ থেকে গ্লাইকোজেন, মানে দুইটা জাস্ট দিয়ে বলে দেওয়া হয় যে বের করো, যাতে মুক্ত করে এসে না লিখতে পারো। বুঝতে পারছো? অথবা এইরকম দিয়ে দেওয়া, এখানে গ্লাইকোজেন স্টোরেজ, অ্যামাইলোজ স্টোরেজ, কিসের গ্লাইকোজেন স্টোরেজ? গ্লাইকোজেন দিলাম সেলুলোজের সাথে, গ্লাইকোজেন দিলাম কাইটিনের সাথে, আবার শুধু দুইটা না, দিলাম 3টা, গ্লাইকোজেন, অ্যামাইলোজ এবং সেলুলোজ। গ্লাইকোজেন, অ্যামাইলোজ আমরা এনার্জি পাই, সেলুলোজ পাই না। একটা অ্যানিমাল আর 2টা প্ল্যান্ট, মানে বিভিন্ন ভাবে কম্বিনেশন দিয়ে বললাম যে জাস্ট বসে আসো, এখন কি জানো এখানে খাতার মধ্যে লিখে যাও। নো মুখস্থ, কিছু বুঝা আর কিছু নিজে তৈরি করে দাও। স্যার আমাদের এখন একটা ক্লাস আছে। হ্যাঁ, আমার ক্লাস এখানে শেষ।